রত্না কাস্টমারকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। ছিটকে পড়ে দেয়ালে আঘাত লেগে কাস্টমারের মাথা ফেটে গেল। মাথায় হাত দিয়ে রক্ত দেখে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে কাস্টমার রুম থেকে বের হয়ে গেল। রত্না হাঁপাতে হাঁপাতে সাপের মতো ফোঁসফোঁস করছে। বাইরে দাঁড়িয়ে আছে সুজন। কপালে হাত দিয়ে কাস্টমারটি রুম থেকে বের হতেই সুজন অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনার কপাল ফাটলো কিভাবে? কাস্টমার বলল, আমি নিজের কপাল ফাটাইনি, ওই মেয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছে, দেওয়ালে লেগে আমার কপাল ফেটে গেছে। কথাটি শোনা মাত্র সুজন রাগান্বিত হয়ে গেল। কাস্টমারকে বলল, ভাইজান আপনি রাগ করেন না, এইখানে দাঁড়ান, আমি ওর 12টা বাজায় আসতেছি, এরপর আপনি আবার ওর কাছে যাবেন। আমার ওর কাছে গিয়ে কোনো কাজ নেই, আমার ডাক্তারের কাছে যেতে হবে, এরপর গেলে শরীরের কোন জায়গায় ফাটাবে যে ফাজিল মেয়ে। বলেই কাস্টমার বাসা থেকে বের হয়ে গেল। সুজন রুমের মধ্যে ঢুকে গেল। রুমের মধ্যে ঢুকে বিছানার কাছে এসে রাগান্বিত হয়ে রত্ন চুলের মুঠি ধরে বিছানা থেকে টানতে টানতে নিচে নামালো। কষে চর বসিয়ে দিল গালে। কি সমস্যা তোর? কাস্টমারের সাথে তুই এই ধরনের ব্যবহার করিস কেন? সুজন, আমি কি বেশ্যা যে প্রতিদিন একজন একজন নিয়ে আসবি আমার দেহটারে ভোগ করাইতে? সুজন রত্নার গাল চেপে ধরে বলল, তার চেয়েও খারাপ যে নিজের স্বামীরে ত্যাগ কইরা পরপুরুষের হাত ধইরা রাতের আধারে পালাইতে পারে, তারে আর কি নাম দেওয়া যায়? সুজন, মুখ সামলে কথা বলো। আমি তোমার ডাকেই আমার স্বামীর সংসার ছেড়েছি, সোনা গহনা টাকা পয়সা নিয়ে তোমার হাত ধরে আধারে পালিয়ে এসেছি, আর এখন তুমি আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিচ্ছ? বানাইছি, এখন থেকে আমি যা কমু তোর তাই করতে হইব, আর আমার কথা মতো না চললে তুই ভালো কইরেই জানিস আমি তোর কি অবস্থা করতে পারি। এইভাবে দিনের পর দিন খদ্দেরের ভোগের পণ্য না বানিয়ে একেবারে গলা টিপে মেরে ফেলো। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে নিয়ে এসেছো, না করলে বিয়ে, না করলে সংসার। না যেতে পারছি বাবা মায়ের কাছে, না যেতে পারছি স্বামীর কাছে, এর চেয়ে তো মরাই ভালো। চুপ, একদম চুপ, আর একটা কথা কইবি না তুই, আর একটা কথাও আমি বলবো না। তুমি যা বলবে তাই করব। শুধু ওই ভালো মানুষটাকে ঠকিয়ে যে টাকা স্বর্ণালঙ্কার গুলো নিয়ে এসেছি ওগুলো আমার কাছে দাও। আমি ওই মানুষটার জিনিসগুলো পৌঁছে দিয়ে জীবনের শেষবারের মতো তার কাছে ক্ষমা চেয়ে আসবো। আমি তো কইছি সময় হইলেই তোরে সবকিছু ফেরত দিব, কিন্তু এখন থেকে তুই আমার কথা মতো চলবি, কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারবি না, কথাটা মনে থাকে যেন। বলেই সুজন রুম থেকে বের হয়ে গেল। রত্না কান্না করতে করতে বিছানার উপরে বসে পড়ল। রত্নার মা কান্না করতে করতে বলল, আমার 100% বিশ্বাস তুমি আমার মাইয়ারে মাইরা ফেলছো, এখন আমাদের কাছে এসা মিথ্যা কথা কইতাছো, সারা দেশে খোঁজার নাটক করতেছো। আজ 1 সপ্তাহ বেশি হয়ে গেল, মায়েরা কি হাওয়া হয়ে গেছে? একা একা হাওয়া হয় নাই, তুমি আমার মায়েরারে মাইরা ফেলছো, গুম কইরা ফেলছো। শাশুড়ির মুখের এমন কথা শুনে মুরাদ অনেকটা অবাক হয়ে বলল, আম্মা এমন কথা আপনি বলতে পারলেন? আমি কেন নাটক করব? রত্না আমার স্ত্রী। আপনারা বাসায় গিয়ে সবাই দেখেছেন, বাসার সমস্ত স্বর্ণ অলংকার, ডয়ারের মধ্যে আমার 10 লক্ষ টাকা সবকিছুই সাথে নিয়ে চলে গেছে। রাতের আধারে বাসা থেকে যে একা একা বের হয়েছে তবু কিন্তু সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, তারপরও আপনারা আমাকে কেন সন্দেহ করছেন আমি বুঝতে পারছি না। রত্নার বাবা বলল, দেখো বাবাজি, তুমি রাগ কইরো না, মাইয়া হারাইয়া তোমার শাশুড়ির মাথা ঠিক নাই, কি বলতে কি কয়ে ফেলছে বুঝতে পারে নাই। তুমি খুঁজা দেখো, তোমার মতো করে চেষ্টা করো, আমরাও আমাকে মতো চেষ্টা করি। মুরাদ আর কোনো কথা না বলে সালাম দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রত্নার বাবা বলল, মুখটা একটু বন্ধ রাখতে বলছি, তুমি শুধু শুধু জামাইয়ের উপরে দোষ দিচ্ছ কেন? তুমি কি আসল ঘটনা কিছু জানো? জানো না, তোমার মাইয়া মুরাদের সাথে বাসর পর্যন্ত করেনি, স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই হয়নি ওদের সাথে, তারপরও মুরাদ ওকেই খুঁজছে। একবারও আমাদের কাছে এসে কয় নাই আপনারা আমার টাকা স্বর্ণালঙ্কার ফেরত দেন। এমন একটা ভালো পোলারে তুমি বারবার অপমান করতেছো। রত্নার বাবা একটার পর একটা কথা বলে যাচ্ছে, কিন্তু রত্নার মা আর কোনো কথা বলল না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এদিকে রত্না বিছানার উপর হেলান দিয়ে কান্না করছে। অনুশোচনার আগুনে এসে দাও দাও করে জ্বলছে। মনে পড়ে গেল তার বিয়ের দিনের কথা, কত আশা নিয়ে মা বাবা তাকে মুরাদের হাতে তুলে দিয়েছিল, বধূ বেশে বাসর ঘরে বসেছিল। এমন সময় বর্ষে যে বাসর ঘরে প্রবেশ করলো মুরাদ, বিছানার উপরে উঠে রত্নার পাশে বসলো। আস্তে করে রত্নার ঘোমটাটা সরাতেই রত্না হুঙ্কার ছেড়ে বলল, ভুল করেও আমার শরীর স্পর্শ করবেন না। রত্নার এমন কথা শুনে মুরাদ অবাক হয়ে জানতে চাইল, কেন আমি তোমাকে ছুঁয়ে দেখবো না? রত্না বলল, আমার মন প্রাণ দেহ জুড়ে শুধু একজনেরই অস্তিত্ব, এই মানুষটা ছাড়া আমার এই দেহটা ছোবার অধিকার কেউ রাখে না। বিয়ের আগে হয়তো তোমার প্রেম ভালোবাসা থাকতেই পারে, কিন্তু রত্না এখন তোমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী। স্বামীটাবি আমি কিছুই বুঝি না, আমি শুধু এতটুকুই বুঝি আপনাকে আমার পছন্দ হয়নি, মা বাবার ইচ্ছাতে আমি আপনাকে বিয়ে করেছি, এর বাহিরে আর কিছুই না। দেখো রত্না, দীর্ঘ 15 বছর বিদেশে থেকেছি, কখনো কাউকে ভালোবাসা বা মন দেওয়ার সময় হয়নি, তোমার ছবি দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ডিস্টার্ব করব না। বলেই মুরাদ বালিশের উপরে শুয়ে পড়ে। রত্না চিৎকার করে বলল, দাঁড়ান, আপনি এই বিছানায় ঘুমাতে পারবেন না, আপনি ফ্লোরে গিয়ে ঘুমান। মুরাদ মনে মনে ভাবলো, যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার কথা তো শুনতেই হবে, তা না হলে ভালোবাসার মূল্য আর কি রইল। আর কোনো কথা না বলে বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে মুরাদ রুম থেকে বের হয়ে গেল। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। রত্না হাতে একটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়। বাসার চতুর্দিকে তাকিয়ে
আস্তে আস্তে করে মেইন দরজার সামনে আসলো। তারপর মেইন দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। দরজার পাশে রত্নার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছে সুজন। রত্নাকে আসতে দেখে সুজনের মুখে হাসি ফুটলো। রত্না কাছে এসে সুজনকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সুজনের নজর ছিল ব্যাগটার উপর। সুজন চিলের মতো ছোবল দিয়ে রত্নার হাতে থাকা ব্যাগটা হাতে নিয়ে বলল, টাকা পয়সা স্বর্ণালংকার সব এনেছো তো? রত্না বলল, হ্যাঁ হ্যাঁ এনেছি। তাহলে চলো তাড়াতাড়ি এই এলাকাটা আমরা ত্যাগ করি। বলেই রত্নার হাত ধরে স্থান ত্যাগ করলো। রত্না ভাবছে আর দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। সে বুঝতে পারছে কত বড় ভুল সে করেছে। এমন সময় সে দরজা খোলার আওয়াজ শুনতে পেল। সে বুঝতে পারলো সুজন এসেছে। সুজন দরজা খুলে হাতে মদের বোতল নিয়ে মাতাল অবস্থায় রুমের মধ্যে প্রবেশ করলো। ঢুলতে ঢুলতে বিছানার কাছে আসতেই রত্না বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। রত্নাকে বলল, একটু পর আর একটা কাস্টমার আইব, ও অনেক টাকার মালিক, তুই তাকে খুশি কইরা দিবি। এ ধর মদের বোতল, এইখানে মদ আছে, তারে মদ খাওয়াবি, তারে আনন্দ দিবি, তার সামনে তুই নাচ গান করবি। সুজনের হাসি দেখে রত্নার মাথা গরম হয়ে গেল। সারা শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। একবার মদের বোতল আর একবার সুজনের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে মদের বোতল দিয়ে সুজনের মাথায় সজোরে আঘাত করলো। সুজন চিৎকার দিয়ে মাথা চেপে ধরে বিছানার উপরে পড়ে গেল। বিছানার উপরে পড়ে ছটফট করতে লাগলো। রত্না আবারও মদের বোতলটা দিয়ে একটার পর একটা আঘাত সুজনের মাথার উপরে করতে লাগলো। মুহূর্তের মধ্যেই সুজন নিস্তেজ হয়ে গেল। মদের বোতলটা বিছানার উপর রেখে রত্না দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। অন্ধকার রাত। রত্না অজানা অচেনা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা স্থানে এসে মাথা ঘুরে বেহুশ হয়ে বালির উপর পড়ে গেল। এমন সময় সেই রাস্তা দিয়ে মুরাদ যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল বালির উপরে একটা মেয়ে পড়ে আছে। অন্ধকারে মেয়েটার মুখটাও দেখা যাচ্ছে না। কাছে এগিয়ে আসলো। পাশে বসে মেয়েটির মাথা তুলতে চমকে উঠল। এ কেউ নয়, এ তো রত্না। মুরাদ চিৎকার দিয়ে ডাকতে লাগলো, রত্না রত্না বলে। রত্নার জ্ঞান ফিরল। চোখ খুলে মুরাদকে দেখেই লাফ দিয়ে উঠে মুরাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কান্না করতে করতে বলল, আপনি আমাকে ছোবেন না, আমি অপবিত্র। মুরাদ বলল, তুমি কি বলছো এসব? তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। কেন বাসা থেকে চলে গিয়েছিলে? রত্না কান্না করতে করতে সব ঘটনা মুরাদের কাছে খুলে বলল। মুরাদ সব কথা শুনে বলল, তুমি আমাকে যা বলেছ তা কিচ্ছুই হয়নি। তুমি এখনো আমার কাছে আমার স্ত্রী। তুমি পরিস্থিতির শিকার। চলো বাড়িতে চলো, সবাই বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। তা আর হয় না, আমি আর বাড়িতে যাব না। এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। আমি যে অপরাধ করেছি, আমি যে পাপ করেছি, সেই পাপের শাস্তি একাই আমি ভোগ করতে চাই। আমি চাই না কারো করুণা পেতে। মুরাদ বলল, তুমি ভুল করছো। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এটাই সুন্দরের লক্ষণ। আমি চাই না তুমি নতুন করে আর কোনো ভুল করো। আমি তোমার সাথে সংসার করতে চাই। মুরাদের মুখে এমন কথা শুনে রত্না মুরাদের দিকে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবছে, বর্তমান সময়ে তার মতো ভালো মানুষ হয়তো আমি কোনো দিন পেতাম না। কিন্তু যে কলঙ্কের কালি আমার অঙ্গে লেগেছে, সেই দাগ আমি কি কখনো উঠাতে পারবো? প্রিয় ভিউয়ার্স, সবকিছু ভুলে রত্না কি পারবে স্বাভাবিক জীবনে পদার্পণ করতে? মুছে ফেলতে পারবে কলঙ্কের কালিমা? আপনাদের কি মনে হয়, ভুল করার আগে কি রত্নার ভুলটাকে সংশোধন করা উচিত ছিল না? কমেন্ট করে জানিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।